আচ্ছা, am I audible? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, আজকে আমরা ম্যাথমেটিক্স এর পেডাগগির একটা করাবো। ঠিক আছে, আজকে মনে হচ্ছে অনেকে মানে সায়েন্স গ্রুপ নাও, হয়তো আপার প্রাইমারি, যেহেতু এখানে আমাদের তোমার সায়েন্স গ্রুপ এবং হচ্ছে সোশ্যাল সায়েন্স গ্রুপ বোথই আমাদের এখানে ক্লাসে, মনে হচ্ছে তোমরা কিছু সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টও এখানে থেকে থাকতে পারো। ঠিক আছে, যাই হোক, অসুবিধা কিছু নেই। পেডাগগিক পেপার, যেহেতু পেডাগগিক পেপার, ওই জন্য আমি একটু যেহেতু এখানে পেড ব্যাচের সঙ্গে নন পেড ব্যাচও আছে, আমি পেডাগগিক পেপার দিয়ে স্টার্ট করছি। আমি কন্টেন্ট পেপারে যাইনি এই কারণের জন্য, কারণ পেডাগগিক পেপার হলে কি, যারা তোমরা তোমার সায়েন্স গ্রুপ নও তারাও কিন্তু বিষয়টা কিন্তু ক্লাস করতে পারো। ঠিক আছে, তোমাদের শুনলে বা জানলে কোনো অসুবিধার কিছু ব্যাপার হবে না। ঠিক আছে, কারণ পেডাগগিক পেপার গুলো এমনই পেপার, যে পেপার গুলোর মধ্যে আমাদের কিন্তু অন্য সাবজেক্টের অনেক জিস্ট থাকে। ঠিক আছে, সেই জন্য আমি একটা জেনারেল পেডাগগিক পেপার দিয়ে আজকে তোমাদের পড়াচ্ছি। তোমরা চাইল্ড সাইকোলজির ক্লাস করেছো, স্যার বলছিলেন তোমাদের অমরেশ স্যার। তা তোমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে পেডাগগিক পেপার গুলো কিন্তু অনেকটাই চাইল্ড সাইকোলজির পেপারের মতনই যেহেতু হবে, সেহেতু তোমাদের কিন্তু অনেক কিছু জিনিস এখান থেকে জানতে পারবে। ঠিক আছে, সাবজেক্ট সেন্ট্রিক ক্লাসের মধ্যেও কিন্তু পেডাগগির অনেক কিছু তোমরা শিখতে বা জানতে পারবে। যাই হোক, আমি সময় নষ্ট না করে তোমাদের আগে একটু প্রেজেন্টেশনটা করে নিই, আমার স্লাইডটা। হ্যাঁ, তোমরা সবাই দেখতে পাচ্ছো? দেখো তো একটু, হ্যাঁ সবাই স্যার, দেখতে দেখা পাচ্ছ? যাবে। ওকে, তাহলে আমাদের 7 দিনের যে ফ্রি ক্লাসটা, তার আজকে ম্যাথমেটিক্স এর ক্লাস। তোমাদের ম্যাথমেটিক্স এর আমাদের যে ক্লাসটা হবে, সেখানে তোমরা আজকে আমাদের তোমার হচ্ছে যে নোটগুলো তোমার অলরেডি তোমার অ্যাপে স্যারকে আমি দিয়েছি, তোমরা নিশ্চয়ই নোটগুলো দেখেছো। আজকে আমাদের সেই চ্যাপ্টারের মধ্যে থেকে একটা চ্যাপ্টার পড়াবো, কিন্তু নোটের সঙ্গে এখানে হুবহু একই জিনিস নেই। আমি প্রেজেন্টেশন যেটা হবে আর নোট যেটা হবে দুটোই আলাদা হবে। ঠিক আছে, তোমরা আলাদা আলাদা নোট পাবে, চ্যাপ্টার ওয়াইজ নোট পাবে তোমাদের অ্যাপে, এবং প্রেজেন্টেশন যেটা হবে সেটা একটু অন্যরকম হবে। ঠিক আছে, তোমরা অ্যাপটা ইনস্টল করে নিলে ওখানে দেখতে পারবে অ্যাপে নোটগুলো আছে বা মক টেস্টের এইগুলো আছে। যাই হোক, আজকে তোমরা যারা তোমার এখনো অ্যাড হওনি, তোমরা তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও। আমাদের পেড ব্যাচ নেক্সট উইক থেকে যখন স্টার্ট হবে, তখন তোমরা ডিটেলস আরো পেয়ে যাবে। এবং আমাদের যে এক্সক্লুসিভ যে ক্লাসগুলো হবে, আমাদের যে ক্লোজ ক্লাসগুলো হবে, সেখানে আমরা আরো তোমাদেরকে জিনিসগুলো আরো ডিটেলস আলোচনা করতে সুবিধা হবে আমাদের, যেহেতু এগুলো ফ্রি ক্লাসের জন্য আমাদের হচ্ছে। তোমরা এখানে ইন জেনারেল জিনিসগুলো পাচ্ছ, কন্টেন্টের বিষয়গুলো আমরা, যেহেতু এখানে অনেক স্টুডেন্ট হচ্ছ, বিভিন্ন সাবজেক্ট থেকে তোমরা হচ্ছ, সেহেতু আমি কন্টেন্ট ওই জন্যই আজকে রাখিনি ম্যাথমেটিক্স এর। আমি একটা পেডাগোগিক পেপার দিয়ে স্টার্ট করেছি, যাতে করে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, সবাই তোমরা ক্লাস করতে পারো। আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন হয়, আমাদের এখানে কেমন রকম পড়ানো হয়, সেগুলো তোমরা জাস্টিফাই করতে পারো। ঠিক আছে, এগুলো তোমরা ক্লাসে ভালো করে তোমার যে কদিন আমাদের এই 7 দিনের ক্লাস হবে, সেই ক্লাসগুলো তোমরা ভালো করে দেখো। ঠিক আছে, তোমাদের ভালো করে বুঝতে পারবে কিভাবে আমরা ক্লাস করাচ্ছি, এবং তোমরা এরকমই ক্লাস এবং এর থেকেও আরো ডিটেলস হবে আমাদের ক্লোজ ব্যাচে, সেগুলো তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে, অ্যাপে আপডেট করা হবে। ঠিক আছে, এবং আমাদের এখানে বিভিন্ন, তোমাদের যখন আমি পড়াবো, তোমাদের ডাউট ক্লিয়ারেন্স ক্লাসও আমি করব, কন্ডাক্ট করব ক্লাসের লাস্টে। সুতরাং তোমাদের অসুবিধার কিছু নেই, তোমরা ডিটেলসে জানতে পারবে, এবং জানার পরে যদি কিছু কোশ্চেন তোমাদের থাকে, যদি না বুঝতে পারো, যদি কোনো বিষয়ে তোমাদের আগ্রহ থাকে জানার, তারপরে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। ওকে, আর সময় নষ্ট বেশি করব না, আমরা এরপরে চলে আসছি আমাদের আজকের টপিক, যেটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে গণিতের একটা পেডাগোগিক টপিক। আমাদের টোটাল 10টা 11টা ইউনিট আছে আমাদের তোমার আলোচনার। তার মধ্যে প্রথম যে ইউনিটটা আছে
নেচার, ক্যারেক্টারিস্টিক্স এন্ড থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অফ ম্যাথমেটিক্স এডুকেশন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানে আমরা গণিত শিক্ষার প্রকৃতি জানবো, বৈশিষ্ট্য জানবো এবং জানবো তার তাত্ত্বিক বা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ বা দিকগুলি। ঠিক আছে, আমার নাম শুভব্রত স্যার, তোমরা শুভব্রত স্যার, এসজি স্যার বলে ডাকতে পারো। ঠিক আছে, তোমরা আজকে আমাদের ফার্স্ট দিনের ক্লাসে আমাদের যে বিষয়বস্তুগুলো আলোচনা করব তার মধ্যে গণিতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাধান্য আছে, এবং যেহেতু আমাদের তোমরা জানো সায়েন্সে যারা আপার প্রাইমারি দেবে, সায়েন্স এবং হচ্ছে ম্যাথমেটিক্সে যারা আপার প্রাইমারি দেবে, বিশেষ করে পিওর সায়েন্সে, তারা তোমরা জানো যে ম্যাথমেটিক্স এবং সায়েন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর করে দেয়। আমাদের এই স্কোরিং পেপারের মধ্যে জেনারেল পেপার মোটামুটি 3টে সবারই পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, বাংলা, ইংরাজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে চাইল্ড স্টাডিজ, আমাদের এটা সবারই পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, সিডিপি যে পেপারটাকে বলা হয়, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি, এর সঙ্গে আমাদের ম্যাথমেটিক্স এবং সায়েন্স দিতে হবে আমাদের যারা তোমার পিওর সায়েন্সে পরীক্ষা দেবে তাদেরকে, অর্থাৎ 60 নাম্বার আমাদের সাবজেক্ট সেন্ট্রিক থাকবে, যেটা সোশ্যাল সায়েন্সে যারা দেবে তাদেরও 60 নাম্বার আলাদা থাকবে, সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি এই সকল জিনিসগুলো থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিলেবাসের মোটি একটু আলোচনা করলাম। এবার তোমরা দেখো সিলেবাসটা একটু, তোমরা যেহেতু অনেকে নতুন হয়তো প্রথমবার পরীক্ষা দেবে, সেহেতু একটু সিলেবাসটা নিয়ে তোমাদের একটু আলোচনা করলাম এই সুবিধার্থে, তোমরা যাতে ব্যাপারটা বুঝতে পারো যে কিরকম ধরনের আমাদের বিষয়বস্তুগুলো আলোচনা হয়, কিরকম ধরনের আমাদের জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি, বা সিলেবাসটা আপার প্রাইমারির কিরকম ধরনের আমাদের থাকে। ফার্স্টে দেখো গণিত শব্দ, এখান থেকে একটা প্রশ্ন আসে, সেখানে কি প্রশ্ন পড়ে? প্রশ্ন পড়ে গণিত শব্দটি কোথা থেকে উদ্ভব হয়েছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের আমাদের উদ্ভবের জায়গা আছে। ঠিক আছে, ম্যাথমেটিক্স এর মেনলি আমাদের উদ্ভবের জায়গা বা ম্যাথমেটিক্স শব্দটি আমাদের কোথা থেকে এসেছে সেটা বলতে গেলে ম্যাথমেটিক্স শব্দ আমাদের গ্রিক শব্দ ম্যাথেমা থেকে এসেছে। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যে কোন শব্দ থেকে ম্যাথমেটিক্স এসেছে সেটা তোমাদের জানতে হবে। ম্যাথেমা থেকে এসেছে, এই ম্যাথেমাটা কি জিনিস? ম্যাথেমা হচ্ছে একটা গ্রিক শব্দ। ঠিক আছে, এই টার্মগুলো অর্থাৎ গ্রিক শব্দ কোনটা, ল্যাটিন শব্দ, এই জিনিসগুলো কিন্তু একটু জেনে রাখা দরকার। কারণ দেখো আমাদের কোনটা কি ধরনের শব্দগুচ্ছ থেকে এসছে, এটার থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। ঠিক আছে, এইগুলো একটু জেনে রাখলে সুবিধা হবে তোমাদের, যে কোন ধরনের জিনিস থেকে আমাদের ম্যাথমেটিক্স উদ্ভব হয়েছে সেইগুলো কিন্তু একটু তোমাদের জানাটা দরকার। ঠিক আছে, তাহলে ম্যাথেমা অর্থাৎ গ্রিক শব্দ ম্যাথেমা থেকে ম্যাথমেটিক্স উৎপন্ন, যা হচ্ছে অর্থ যা শেখা হয়, অর্থাৎ টু হুইচ ইউ আর লার্নিং, বা তুমি যেটা জানতে চাইছো বা জানতে চেষ্টা করছো। ম্যাথমেটিক্স কে সেই জন্য বলা হয় সায়েন্স অফ কোয়ান্টিটি, এবং এই ম্যাথমেটিক্স এর এই সায়েন্স অফ কোয়ান্টিটি, মেজারমেন্ট এন্ড ম্যাগনিটিউড এই বলার কারণে কিন্তু আমাদের পরবর্তী যে ইম্পর্টেন্ট যে সকল কোটেশন গুলো আছে সেইগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন ম্যাথমেটিক্স কে আমাদের বলা হচ্ছে যে সায়েন্স অফ কোয়ান্টিটি। ঠিক আছে, ফার্স্ট দেখো যে আমাদের ডেফিনেশনটা আছে, সেখানে গ্যালিলিও বলছে গণিত হলো সেই ভাষা, এগুলো কিন্তু এক একটা উদ্ধৃতি, এই উদ্ধৃতি 3টে এখানে রেখেছি, আরো প্রচুর উদ্ধৃতি আছে তোমাদের নোটে তোমরা দেখতে পাবে, সেগুলো সব রাখা এখানে আমাদের সম্ভব হয়নি, সেই জন্য আমরা এখানে যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং আসে প্রত্যেক বছর, তাও একটা কোটেশন আমি রাখতে পারিনি, হেগেনের কোটেশন, আমি যেটা মুখে বলে দিচ্ছি। গ্যালিলি বলেছেন গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর কি করছে, মহাবিশ্ব লিখেছেন। ইংরেজিতে বললে কি হবে, আমাদের বাংলা ইংরেজি দুটোই আমরা জানবো, কারণ কি না হলে সমস্যা হবে পরীক্ষার সময়। অনেক সময় কি হয়, ইংরেজি টার্ম দিয়ে অনেক সময় কোশ্চেনটা পড়ে, কিন্তু অ্যান্সার যেগুলো আছে, অপশন যেগুলো, সেগুলো আমাদের বাংলায় দেয়। ঠিক আছে, তাহলে সেখানে আমাদের প্রশ্নটা এমন ধরনের করতে পারে যে ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ বাই হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। ঠিক আছে, সেম একই জিনিস, বাংলায় এটা শুধু লেখা হয়েছে, ওটা ইংরেজিতে আছে। অ্যান্সার হবে গ্যালিলি। নেক্সট হচ্ছে অ্যারিস্টটল বলেছেন গণিত হলো পরিমাপের বিজ্ঞান। তোমাদের এক্ষুনি যেটা বলছিলাম যে ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স অফ কোয়ান্টিটি, তারই অর্থ হচ্ছে গণিত হচ্ছে পরিমাপের বিজ্ঞান। তাহলে এটা কে বলেছেন? এটা বলেছেন অ্যারিস্টটল। নেক্সট আমাদের ওয়েবস্টার ডিকশনারিতে বলা হয়েছে সংখ্যা এবং তাদের পারিপার্শ্বিক সম্পর্ক ও বিমূর্ততার বিজ্ঞান হচ্ছে গণিত। খুব ইম্পর্টেন্ট 3টে কোটেশন, এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট কোটেশন আছে যেটা বলেছে হেগেন। ঠিক আছে, HEGHEN, হেগেন বলেছেন ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ দ্য সিভিলাইজেশন। ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ দ্য সিভিলাইজেশন। ম্যাথকে কি বলেছেন? মিরর। সিভিলাইজেশনের মিরর বলেছেন। খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন। ঠিক আছে, সিভিলাইজেশনের মিরর বলা হচ্ছে এই কারণের জন্য, সভ্যতার দর্পণ বলা হচ্ছে ম্যাথকে, কারণ ম্যাথ কি করে, সভ্যতাকে প্রতিফলিত করে। একটা গণিতের পারদর্শিতা, গণিতের অভিব্যক্তি যখন যে সিচুয়েশন থাকে
সভ্যতাটাও সেরকম সিচুয়েশন বা সেরকম ক্রাইসিস বা সেরকম ধরনের আত্মপ্রশস্তি বা কিরকম ধরনের সিচুয়েশনে আছে, যুগের সঙ্গে কেমন সেটা আপগ্রেড হতে পেরেছে, সেটা কিন্তু বোঝা যায় একটা গণিতের মানদণ্ড বা গণিতের সিচুয়েশনের উপর বিচার বিবেচনা করে। ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন, যেখানে আমাদের হেগেন বলছেন ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ দ্য সিভিলাইজেশন। ওকে, নেক্সট আমরা চলো পরের স্লাইডে চলে আসি। নেক্সট আমাদের স্লাইড যেটা আছে সেখানে দেখো কি বলা হচ্ছে। এখানে আরো প্রখ্যাত যেটা বেকন, এগুলো আমি রেখে দিয়েছি, সবকটা আলোচনা তোমাদের করে দিলাম মোটামুটি। তার মধ্যে বেকনের এটাও খুব ইম্পর্টেন্ট, গণিত বিজ্ঞানের বা আমাদের তোমার হচ্ছে সভ্যতার যে প্রবেশদ্বার তোমার বলা হয়ে থাকে, গণিত বিজ্ঞানেরও প্রবেশদ্বার বলা হয়ে থাকে, কারণ বিজ্ঞান এবং হচ্ছে গণিত দুটো পরস্পরের অনুবন্ধ বা প্রতিস্থাপক। ঠিক আছে, গণিতের সঙ্গে বিজ্ঞানের একটা অনুবন্ধ বা কোরিলেশন আছে, ডিরেক্ট কোরিলেশন আছে। ওই জন্য গণিতকে বলা হয়ে থাকে বিজ্ঞানের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ দা সায়েন্স। ঠিক আছে, আমাদের ম্যাথমেটিক্স ইজ কল্ড দ্য গেটওয়ে অফ দ্য সায়েন্স। ঠিক আছে, তাহলে এই যে টোটাল আমরা এতগুলো কোটেশন বা এতগুলো ইম্পর্টেন্ট জানলাম, তার মধ্যে আমাদের দেখো একটা সামারি করলে দাঁড়ায়, যদি আমরা এটাকে একটা সার কথা বা সামারি করি, তাহলে কি হচ্ছে, গণিত হলো সবচেয়ে মৌলিক এবং ভিত্তিমূলক জ্ঞান ব্যবস্থা, যার সাহায্যে শিক্ষক একজন শিক্ষার্থীকে শিক্ষাদান করবেন। ঠিক আছে, নেক্সট আমরা পরের স্লাইডে দেখো চলে আসি। গণিতের প্রকৃতি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে আমাদের প্রশ্ন আসে বা প্রশ্নপত্র তৈরি হওয়ার সময় খুব ইম্পর্টেন্ট দেওয়া হয় এই বিষয়টার উপরে, যে গণিতের কি কি প্রকৃতি আছে, কোন কোন প্রকৃতি বা নেচারের উপর বিন্যস্ত হয়ে গণিত চলে। দেখো, গণিতের প্রচুর প্রকৃতি আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু প্রকৃতি আমি এখানে রেখেছি। তার মধ্যে যেমন বিমূর্ততা থাকে, যেমন যুক্তি থাকে, যেমন বিশ্লেষণ থাকে, প্রভৃতি যেমন প্রকৃতি থাকে, তেমন আরো কিছু কিছু প্রকৃতি থাকে, যে প্রকৃতিগুলো আমরা গণিতকে কিন্তু স্পেসিফিক্যালি আমরা পার্থক্য করতে পারি অন্য সাবজেক্টের থেকে। তার মধ্যে প্রথম যে প্রকৃতিটা গণিতকে অন্য সাবজেক্ট থেকে পৃথক করে, সেটা হচ্ছে গণিত এমন একটি বিজ্ঞান যা যুক্তি, বিশ্লেষণ এবং বিমূর্ত ধারণা। বিমূর্ত ধারণা মিনস কি, হোয়াট ইজ মিন বাই বিমূর্ত ধারণা? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হচ্ছে, দেখো, গণিত এমন একটা বিষয় যেটাকে আমরা মূর্তি দিয়ে, ঠিক আছে, যেটাকে আমরা দেখতে পাই। ধরো একটা মানুষকে দেখতে পাচ্ছি, একটা পাহাড়কে দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা প্রকৃতিকে দেখতে পাচ্ছি। কিন্তু গণিতের বিষয়বস্তুগুলো ধরো সাপোজ একটা a প্লাস বির হোল স্কোয়ার একটা অঙ্ক, ঠিক আছে, a প্লাস বির হোল স্কোয়ার, এটা মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার এইটা তুমি তো বাস্তবে কোনো বিষয়বস্তু এমন নেই যে এটাকে তুমি a b a স্কোয়ার b স্কোয়ার এরকম দিয়ে তুমি নিদর্শন দেবে। ঠিক আছে, তাহলে এগুলো প্রুভ করে দেখানো যায়। আমরা যদি এটা থিওরিটিক্যাল প্রুভ করি তাহলে প্রুভ করা যাবে, কিন্তু এটাকে বাস্তবে আমি দেখাতে পারবো না। তাহলে সেই জন্য আমাদের এগুলোকে বলা হয় বিমূর্ত বিষয়, যেগুলো আমরা মূর্তি দিয়ে দেখাতে পারি না, এগুলোকে আমাদের ভিজুয়ালাইজড করতে হয়, ভেবে নিতে হয়। ঠিক আছে, নেক্সট দেখো আরো কিছু বিষয়বস্তু আছে গণিতের প্রকৃতি। তার মধ্যে প্রথম হচ্ছে স্থান সংখ্যা পরিমাপের বিজ্ঞান। গণিত হচ্ছে একটা স্থান, অর্থাৎ প্লেস বোঝাবে, যে কোনো একটা প্লেস ভ্যালু। দেখবে গণিতের ক্ষেত্রে আমাদের অনেক সময় প্লেস ভ্যালু বের করতে হয় এবং ফেস ভ্যালু বের করতে হয়। ধরো 121.25, ঠিক আছে, তাহলে এখানে 121 পয়েন্ট বা আমাদের এরকম করা হলো, একটা সংখ্যা, পুরো সংখ্যা দিই তোমাদের, মানে পয়েন্ট দিয়ে দিলে একটু হয়তো সমস্যা হবে তোমাদের। মনে করো 121, সাপোজ 121, তাহলে এই 121-এর এইটার একের প্লেস ভ্যালু কত? যখন এককের ঘরে থাকছে তখন এর প্লেস ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, আবার দেখো এই যে একটা আছে, প্রথম একটা, তার প্লেস ভ্যালু কত? তার প্লেস ভ্যালু হচ্ছে 100। ঠিক আছে, অর্থাৎ যে ঘরে বসে আছে, এটা যেহেতু এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, তাহলে যে প্লেসে সে বসে থাকবে সেই প্লেসটাকে কিন্তু তার ভ্যালু হিসেবে ডিফাইন করা হবে। তাহলে 121 কিভাবে গঠিত হচ্ছে? 100 প্লাস 20 প্লাস 1, এইভাবে গঠিত হচ্ছে। ঠিক আছে, 2 যেহেতু দশকের ঘরে বসে আছে, তাহলে 2 এর ভ্যালু কত? যদি প্লেস ভ্যালু বলি তাহলে ভ্যালু হচ্ছে 20, আর এই প্রথম একের ভ্যালু কত? 100, আর এই একের ভ্যালু হচ্ছে 1, তাহলে এই টোটালটা মেক্স ইট 121। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের গঠিত হয়। ঠিক আছে, এমনি এমনি কিন্তু গঠিত হয়ে যায় না। তাহলে এটা একটা নির্দিষ্ট সংখ্যা পরিমাপের বিজ্ঞানকে নিদর্শন করে, একটা নির্দিষ্ট স্থানকে নিদর্শন করে। নেক্সট হচ্ছে সুনির্দিষ্ট এবং যুক্তি নির্ভর। গণিত সবসময় কিন্তু একটা যুক্তি বা লজিক্যাল বিভাগে চলবে। তুমি যেভাবে সেভাবে বললে কিন্তু সেটা গণিতের বিষয়বস্তু হবে না বা ধারণা স্পষ্ট করবে না। সেই সার্বজনীন বিষয়বস্তু ব্যাখ্যা করতে বা জিনিসগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে কিন্তু গণিতের উল্লেখযোগ্য ভূমিকা আছে। ওকে, নেক্সট আমরা চলে আসি। দেখো, গণিতের আরো কিছু কিছু আমরা প্রকৃতি দেখতে পাই। তার মধ্যে ফার্স্ট হচ্ছে গণিত সর্বত্র একই ভ্যালু দেবে। ঠিক আছে,
তুমি মনে করো আজকে একটা অঙ্ক করছো কলকাতায় বসে বা বসিরহাটে বসে, তুমি যদি সেই অঙ্কটা আমেরিকায় বসে করো, সেই উত্তর কি আলাদা আসবে? রেজাল্ট তো আলাদা দেবে না, এখানেও যে রেজাল্ট দেবে এখানেও সেই রেজাল্ট দেবে। ইন্ডিয়ায় যে রেজাল্ট আসবে আমেরিকাতেও সেই রেজাল্ট আসবে। ঠিক আছে, একই যদি অঙ্ক হয়। এবং ব্যক্তি নিরপেক্ষ। এক ব্যক্তি মনে করো ইন্ডিয়ায় বসে অঙ্ক করছে একটা অঙ্ক, যদি সে আমেরিকায় বসে তাকে অঙ্ক করানো হয়, সে কি অন্য উত্তর বের করবে? নিশ্চয়ই অন্য উত্তর বেরোবে না। একই অঙ্কের ক্ষেত্রে সেম উত্তরই বেরোবে। এটাকে বলে সার্টিনিটি। এটাই বলে গণিতের সার্টিনিটি, বা আমাদের এমন একটা জিনিস আসবে যে রেজাল্টটা কিন্তু আমাদের সার্টেন হবে, আলাদা আলাদা রেজাল্ট হবে না। একই অঙ্কের ক্ষেত্রে আলাদা রেজাল্ট হতে পারে না। নেক্সট হচ্ছে নিজস্ব প্রতিক্রিয়া। এটা সবসময় ঠিক ভুল এরকম হয়, ঠিক না হলে ভুল হবে, হয় হ্যাঁ না হলে না হবে। ঠিক আছে, মাঝামাঝি তোমাকে আটকে রাখবে না। ঠিক আছে, সবসময় একটা রাইট বা রং, একটা রাইট অথবা রং এর মধ্যে কিন্তু জিনিস থাকবে। ঠিক আছে, তুমি হয় রং হবে অথবা রাইট হবে, মাঝামাঝি তুমি কোনো প্লেস সেখানে নেই। নেক্সট হচ্ছে অসীম জ্ঞানের ক্ষেত্র। গণিতের মধ্যে জানার প্রচুর ক্ষেত্র আছে, তুমি প্রচুর ক্ষেত্র এখান থেকে গণিত থেকে তুমি কিন্তু জানতে পারো বা বুঝতে পারো। নেক্সট হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। গণিতে দেখার জন্য কিন্তু একটা অবজারভেশন পাওয়ার প্রয়োজন হয়। ঠিক আছে, তুমি গণিতকে হঠাৎ করে দেখলে আজকে কালকেই শিখে যাবে এরকম কিন্তু হবে না। ঠিক আছে, তোমাকে এটাকে কিন্তু খুব লজিক্যালি তোমাকে ভাবতে হবে। তোমাকে এর ভাবনার উপরে কিন্তু তোমাকে সময় দিতে হবে। ঠিক আছে, তুমি হঠাৎ করে আজকে দেখলে কালকেই শিখে গেলে এরকম কিন্তু হবে না। ঠিক আছে, এই জন্য গণিতে একটা ভাবনা চিন্তা করার কিন্তু প্রয়োজন আছে। তাহলে গণিতের প্রকৃতিগুলোকে আমরা যদি ছক করে ফেলি, তাহলে ফার্স্ট পাচ্ছি কি অবজেক্টিভিটি। আরো প্রচুর প্রকৃতি আছে, সবগুলো তোমাদের বলতে পারলাম না, কারণ তাহলে আজকে ক্লাসটাই টোটালি নেচারের উপর চলে যাবে। আমরা মেন মেন যেগুলো সেগুলোই আজকে আলোচনা করেছি। তার মধ্যে অবজেক্টিভিটি, অর্থাৎ যেখান থেকে আমি ব্যক্তির অনুভূতি মতামত গণিতে প্রভাবিত করতে পারবে যায় না সেই বিষয়বস্তুগুলো। কারণ গণিতের তথ্য বিশ্লেষণের মাধ্যমে গণিতের সিদ্ধান্ত যেগুলো নেওয়া হচ্ছে, এই সিদ্ধান্তগুলো সবসময় কিন্তু নৈর্ব্যক্তিক হবে। ব্যক্তিতে পার্থক্যের ফলে সিদ্ধান্তের কোনরূপ পরিবর্তন হয় না। যে সিদ্ধান্ত একজন বের করে গেছে, পরবর্তী ক্ষেত্রে সেই ম্যাথের ক্ষেত্রে সেই লজিক যদি অ্যাপ্লাই করো বা অন্য কোনো লজিক অ্যাপ্লাই করো না কেন, রেজাল্ট কিন্তু সেম আসবে। নেক্সট হচ্ছে লজিক্যাল। গণিতের বিষয়বস্তুগুলো আমরা লজিক বা যুক্তি দিয়ে, গাণিতিক যুক্তি দিয়ে বুঝতে হয়। ইউনিভার্সাল, যেটা তোমাদের বলছিলাম, আমি কলকাতায় বা বসিরহাটে বসে কোনো রিসার্চ করি, ম্যাথের বা আমেরিকায় গিয়ে করি, রেজাল্ট কিন্তু আমার সেম হবে। নেক্সট হচ্ছে এক্সাক্ট। গণিতের যে ফলাফল গুলো আসে সেগুলো সবসময় কিন্তু নির্ভুল এবং যাচাইযোগ্য হয়। এর ফলাফলের মধ্যে কিন্তু ভুল ভ্রান্তি খুব একটা দেখা যায় না। ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে বৈশিষ্ট্য যদি আমরা এরকম ভাবে দেখি, প্রকৃতির সঙ্গে বৈশিষ্ট্যগুলো একটু আলাদা হয়। তাহলে এখানে অবজেক্টিভিটি ওটা একটু এখানে এসছে, নৈর্ব্যক্তিকতা। সিম্পলিসিটি, গণিত একটা সিম্পল বিষয়, অর্থাৎ গণিতকে একটা দেখো আমাদের যে সিম্পলিফিকেশনের যে রুলটা আছে, বাদমাস রুল বলো বা প্রেমদাস রুল বলো, সেখানে তুমি কিন্তু একটা আলটিমেট রেজাল্ট বেরোবে তোমার। ঠিক আছে, মাঝামাঝি একটা কিন্তু জায়গায় থাকবে না, তোমার একটা রেজাল্ট কিন্তু ফাইন্ডিংস হবে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট বলছে নিশ্চয়তা, যেটাকে আমরা সার্টেনিটি বলেছি প্রকৃতির ক্ষেত্রে। এটাই সেখানে একটা নিশ্চয়তা, একটা সার্টেন রেজাল্ট দেবে। গণিতে একটা সুন্দর উত্তর দেবে, একটা সার্টেন রেজাল্ট তোমাকে পেতে সাহায্য করবে। লাস্ট পয়েন্ট হচ্ছে প্রয়োগশীলতা। গণিতের একটা অ্যাপ্লিকেবিলিটি থাকবে। গণিত সবসময় কিন্তু একটা অ্যাপ্লিকেশন, বাস্তব জীবনের সাথে অনুমিত সিদ্ধান্ত, হাইপোথেটিক্যাল কন্ডিশন বা কনক্লুশন ধাপে ধাপে মিলিয়ে নির্ভুল পথে অগ্রসর হতে কিন্তু তোমাকে সাহায্য করবে। একটা অ্যাপ্লিকেবিলিটি থাকবে গণিতের মধ্যে সবসময়। তুমি অ্যাপ্লিকেশন ছাড়া গণিত হয় না। ঠিক আছে, গণিতের সবসময় কিন্তু ধরো এই যে তোমাদের বললাম এক্ষুনি a+b² যে অঙ্কটা, তাহলে এই অঙ্কটার অ্যাপ্লিকেশন কি? ধরো 121 স্কোয়ার, এটাকে আমি যদি ওই অঙ্কে ফেলি কি হবে? 100+21 তার হোল স্কোয়ার, এইটা তুমি করতে পারো। অথবা কি করতে পারো, এটা যদি আরেকটু বুদ্ধি করে কেউ, তাহলে কি হবে? 120+1 তার হোল স্কোয়ার, এটাও করতে পারো। ঠিক আছে, যেভাবে ইচ্ছা, যেটা তোমার সোজা মনে হবে সেটাই তুমি করতে পারো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলোকে করতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের প্রয়োগশীলতা বিভিন্ন ভাবে, কিন্তু রেজাল্ট কিন্তু দেখো দুটোর ক্ষেত্রেই সেম আসবে। ওই যে বললাম সার্টেনিটি, নিশ্চয়তা ধর্মের জন্য এইটার এইটা যে ভ্যালু দেবে দুটো কিন্তু সেম ভ্যালু দেবে, এটারও যে ভ্যালু দেবে আর এটারও যে ভ্যালু দেবে দুটো কিন্তু সেম ভ্যালু আসবে, দুটো কিন্তু আলাদা ভ্যালু আসবে না। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা চলে আসছি নৈর্ব্যক্তিকতা, অবজেক্টিভিটি। গণিতের এখানে পছন্দ অপছন্দ, আবেগ গণিতে প্রভাব ফেলতে পারে না সব সময়। এটা কিন্তু একটাই সার্টেন ভ্যালু আসে। যেমন একটা উদাহরণ তোমাদের এখানে রেখেছি, দেখো 5+5 10,
এটা পৃথিবীতে যে কোনো জায়গায় তুমি করো না কেন 5+5 কোনোদিন 11 হবে না। ঠিক আছে, এটাকেই বলে নৈর্ব্যক্তিকতা। ওকে, নেক্সট দেখো সরলতা, সিম্পলিসিটি, তোমাদের যেটা বলছিলাম। এক মিনিট একটু জল খেয়ে। সিম্পলিসিটি, সরলতা, তোমাদের যেটা বলছিলাম একটু আগে, যে আমাদের যে প্রেমদাস বা বদমাস রুল আমরা অ্যাপ্লাই করি, সেইখানে আমরা সরলতাটাকে একটা সিম্পলিফাইড করতে পারি। তোমরা জানো বদমাস রুল, BODMAS, বি ফর হচ্ছে ব্র্যাকেট, এরকম ধরনের ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। ও ফর হচ্ছে অফ, এটাকে বাংলায় বলে এর বা গুণ, এর বা গুণ। ডি ফর ডিভিশন বা ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ, এ ফর এডিশন বা যোগ, আর এস ফর সাবট্রাকশন বা বিয়োগ। এই অর্ডারে কিন্তু চলে আমাদের, এটা আগে হয় এটা পরে হয়, এইভাবে চলতে থাকে। তাহলে এই নিয়মগুলো কিন্তু সহজ থেকে কঠিনে পৌঁছানো যায়, যেগুলো আমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট পরে দেখো সিম্পলিসিটি। তাহলে দেখলে সিম্পলিসিটি মোটামুটি এইভাবে চলতে থাকে। সার্টেনিটি, যেটা তোমাদের বললাম, ঠিক ভুলের মাঝখানে থাকবে না, যেটা হবে একদম এক্স্যাক্ট হবে, হয় ঠিক না হলে ভুল, হয় হ্যাঁ না হলে না। ঠিক আছে, অর্থাৎ কোনো আমাদের ভুল জায়গা যাওয়ার কিন্তু কোনো চান্স নেই, ঠিক বা ভুলের মাঝামাঝি রেখে দেবে না কোনোদিন গণিত আমাদের। নেক্সট হচ্ছে প্রয়োগশীলতা, অ্যাপ্লিকেবিলিটি। গণিতের সর্বত্র কিন্তু একটা প্রয়োগশীলতা ধর্ম আছে। বাস্তব জীবনে গণিতের ব্যবহার সর্বত্র দেখতে পাওয়া যায়, পরিমাপ, ব্যবসা, বিজ্ঞান। ঠিক আছে, এটাকেই বলা হয় গণিতের ম্যাথমেটিক্স ইন ডে টু ডে লাইফ, অ্যাপ্লিকেশন অফ ম্যাথমেটিক্স ইন এভরিডে লাইফ, অর ম্যাথমেটিক্স এর অ্যাপ্লিকেশন ইন ডে টু ডে লাইফ। ঠিক আছে, আমাদের ম্যাথমেটিক্স এর কিন্তু সমস্ত ক্ষেত্রে, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে গণিতকে আমরা ব্যবহার করি বা কাজে লাগাই। এটাই খুব ইম্পর্টেন্ট একটা বিষয়বস্তু, যে বিষয়বস্তুটা কিন্তু আমাদের জানা একান্তভাবে প্রয়োজন। নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদের এতে আসে পরীক্ষায়, সেটা হচ্ছে গণিতের বিভিন্ন তাত্ত্বিক দিক বা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ আমাদের জানতে হয়। একটা গণিতকে যখন তুমি বাস্তব ক্ষেত্রে অ্যাপ্লাই করছো বা বাস্তব কাজে সেটাকে লাগাচ্ছ, সেই কাজের মধ্যে কিন্তু গণিতটাকে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন ভাবে তুমি কিন্তু কাজে লাগাতে পারো। শুধু একরকম ভাবে কাজে লাগালে হচ্ছে না, যেহেতু তার অ্যাপ্লিকেবিলিটি আছে, সেই অ্যাপ্লিকেবিলিটিটাকে কাজে লাগিয়ে তুমি প্রচুর কাজ করতে পারছো। ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট যে কাজটা আছে সেটা হচ্ছে সিম্পল কনস্ট্রাকটিভিজম। গণিতের ক্ষেত্রে কনস্ট্রাকটিভিজম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। কনস্ট্রাকটিভিজম আমাদের ভায়োগাস্কি আবিষ্কার করেছিলেন। আমাদের দুটো প্রকারের কনস্ট্রাকটিভিজম হয়, একটা কনস্ট্রাকটিভিজমকে বলে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, আর একটাকে বলে কগনিটিভ কনস্ট্রাকটিভিজম। সোশ্যাল কনস্ট্রাকটিভিজম আবিষ্কার হচ্ছে ভায়োগাস্কি, লেভ ভায়োগাস্কি, আর কগনিটিভ কনস্ট্রাকটিভিজম আবিষ্কর্তা হচ্ছে জিন পিয়াজেট। ঠিক আছে, তোমরা আমাদের যে আছে সিডিপির যে পেপার আছে সেখানে এইগুলো পড়বে আবার। নেক্সট হচ্ছে আমাদের রেডিকাল কনস্ট্রাকটিভিজম, যেটা আমূল পরিবর্তন করে, বিষয়বস্তুটার আমূল পরিবর্তন করে দেয়। 3 নম্বর হচ্ছে এনঅ্যাক্টিভিজম, যেটা সক্রিয়তাবাদের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের অ্যাক্টিভিস্ট আমাদের সক্রিয়তা ধর্মের উপর ডিপেন্ড হয়। আমরা যত অ্যাক্টিভ থাকবো তত আমরা তাড়াতাড়ি ম্যাথ সলিউশন করতে পারবো। যত আমরা কাজ করবো না, দীর্ঘদিন ধরে ম্যাথটা প্র্যাকটিস করলাম না, আস্তে আস্তে কি হবে, আমরা ম্যাথটাকে ভুলে যেতে আরম্ভ করবো। ঠিক আছে, এটাকেই বলে আমাদের এনঅ্যাক্টিভিজম বা সক্রিয়তাবাদ। আর লাস্ট হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, সামাজিক গঠনবাদ। সামাজিক গঠনবাদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক, যেখানে সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট অর্থাৎ আমাদের লেভ ভায়োগাস্কি থিওরির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার তোমাদের নেক্সট স্লাইডে আমরা একটা রেখেছি, দেখো এখানে সুন্দরভাবে জিনিসগুলোকে বোঝানো হয়েছে। ফার্স্ট দেখো, সিম্পল কনস্ট্রাকটিভিজম যখন হবে তখন কি হবে, পূর্ব জ্ঞান থেকে নতুন জ্ঞান তৈরি হতে আরম্ভ করবে। ঠিক আছে, পূর্ববর্তী অর্থাৎ প্রায়োরিয়ার যে সকল নলেজ গুলো আছে, প্রিভিয়াস নলেজ, প্রায়োরিয়ার নলেজ যা বলছো, ঠিক আছে, সেখান থেকে কি হবে, নতুন জ্ঞান অর্থাৎ নিউ নলেজ জেনারেশন হবে। তাহলে এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে অভিজ্ঞতা থেকে শেখা। অভিজ্ঞতা, তুমি যেটা অর্জন করেছো পূর্বে, সেটা কি করবে, তোমাকে পরবর্তী ক্ষেত্রে শিখতে সাহায্য করবে। নেক্সট হচ্ছে রেডিকাল। রেডিকাল কি? জ্ঞান শিখতে প্রতিটি ব্যক্তি নিজের অর্থ তৈরি করে। ঠিক আছে, এখানে তুমি যে জ্ঞানটা আহরণ করতে যাচ্ছ, এটা অনেকটা আমাদের পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, পিয়াজের এখানে কি বলছে,
জ্ঞান শিখতে প্রতিটি ব্যক্তি নিজের অর্থ তৈরি করে, ঠিক আছে? প্রত্যেকটা ব্যক্তি নিজের অর্থ তৈরি করতে গেলে জ্ঞানের প্রয়োজন হয়, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে ইনঅ্যাক্টিভিজম, এখানে করে শেখা অর্থাৎ অ্যাপ্লিকেবিলিটি ধর্মের উপরে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেবিলিটি ধর্মের উপরে এখানে গুরুত্ব সাধন করা হয়েছে। আর লাস্ট হচ্ছে সোশ্যাল, অর্থাৎ আমরা যখন সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণের উপর গুরুত্ব দেওয়া হয় বা সামাজিকীকরণের উপর জোর দেওয়া হয়, সেটার সঙ্গে আমাদের বিভিন্ন বিষয়বস্তু আমাদের কাজ করে। সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বা আমাদের সোশ্যালিস্টিক যে সকল সাইকোলজি আছে বা সোশ্যালিস্টিক থিওরি আছে, সেখানেও কিন্তু এই কনস্ট্রাকটিভিজমকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে আমাদের কি বলা হয়েছে সোশ্যালিস্টিক থিওরি বা সোশ্যালাইজেশন আমাদের বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম কি করে, শিক্ষার্থীদের সমাজে একসাথে যখন তারা বসবাস করে তখন একটা খুব ভাইটাল আছে যেটার নাম হচ্ছে এমকেও। এই এমকেওর ফুল ফর্ম হচ্ছে মোর নলেজেবল আদার। দেখো, তুমি একটা টপিক মনে করো শিক্ষার্থীকে শেখাচ্ছ, সবাই তো একই সঙ্গে শিক্ষার্থীকে শিখবে না, কেউ আগে শিখবে কেউ পরে শিখবে। তাহলে যে আগে শিখে গেল বা যে বিষয়বস্তুটা একজনের থেকে একটু বেশি ভালো জানে তাকে কি বলা হচ্ছে, মোর নলেজেবল আদার। যে একটু বেশি জানে মোর নলেজেবল, ঠিক আছে? তাহলে যে বেশি জানে তাকে বলা হয়েছে মোর নলেজেবল, ঠিক আছে? তাহলে সেই মোর নলেজেবল আদার তারা আমাদের থেকে বয়সে ছোট হতে পারে বা বয়সে আমাদের সমবয়সী হতে পারে, ঠিক আছে? সে যেই হোক না কেন, আমাদের কোনো গার্জেন হতে পারে বা আমাদের বন্ধু বান্ধব হতে পারে। তাহলে যেই হোক না কেন তাদের কাছ থেকে যদি আমরা কোনো বিষয়বস্তু শিখে যাই, তাহলে সেই বিষয়বস্তুটাকে শেখার জন্য আমাদের যে থিওরিটা অ্যাপ্লাই হয় সেটাই হচ্ছে আমাদের সোশ্যালিস্টিক থিওরি বা সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরি, ঠিক আছে? এখানে আমাদের লেভ ভায়োগস্কির একটা থিওরি আছে যেখানে আমাদের জেডপিডি টার্মটা উচ্চারণ করা হয়েছে, যেটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর এই জেডপিডি এর স্তরেই আমাদের এই মোর নলেজেবল আদার পার্সনের কাছ থেকে আমরা কিছু শিখতে পারি বা জানতে পারি, ঠিক আছে? নেক্সট দেখো, পরের স্লাইডে চলে আসছি। গণিত ও যুক্তিমূলক চিন্তা। গণিতের সঙ্গে যুক্তিমূলক চিন্তার একটা ওতপ্রোত সম্পর্ক যুক্ত আছে। তুমি যখন একটা বিষয়বস্তু, তুমি গণিতের বিষয়বস্তু মানেই তুমি বুঝতে পারছো সেখানে কিন্তু একটা লজিক দিয়ে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? হঠাৎ করে তুমি বুঝলে হবে না, দেখতে হবে যে বিষয়বস্তুটা গণিতের কিভাবে যুক্তি স্থাপন করছে। তাহলে এই গণিতের মূল ভিত্তি হচ্ছে যুক্তি। কোন সূত্র কেন কাজ করে, কোন ধাপে কি করতে হবে, সবকিছু যুক্তির উপরেই কিন্তু আমাদের নির্ভরশীল। হঠাৎ তুমি বললেই কিন্তু বিষয়বস্তু হবে না, হঠাৎ তুমি বললেই বিষয়বস্তুটা কিন্তু সাধিত হবে না। তাহলে তোমাকে জিনিসগুলো একটা যুক্তি দিয়ে ক্লাস করতে হবে, জিনিসগুলো একটা যুক্তি দিয়ে তোমাকে বুঝতে হবে বা সাধন করতে হবে। সবকিছুর পেছনে একটা যুক্তি থাকবে, এই যুক্তিটা বিভিন্ন ভাবে আমাদের কিন্তু স্থাপন করতে হবে, তবেই বিষয়বস্তুগুলো আমাদের লজিক্যাল হবে। নেক্সট দেখো, তাহলে এই যুক্তি কেমন ধরনের হতে পারে। প্রথম আমাদের প্রমাণ করতে হবে বিষয়বস্তুকে। বিষয়বস্তু হঠাৎ তুমি কারোর উপরে চাপিয়ে দিলে সে তো বুঝতে পারবে না, না? তাহলে বিষয়বস্তুকে আমাদের কি করতে হবে, ফার্স্টে প্রুফ দিতে হবে, প্রমাণ করতে হবে, বিভিন্ন সেখানে লজিক থাকবে, বিভিন্ন তথ্য থাকবে। নেক্সট হচ্ছে থিওরি ফর্মেশন করতে হবে, বিষয়বস্তুটাকে নিয়ে একটা কি করতে হবে, তোমাকে থিওরি গঠন করতে হবে, ঠিক আছে? থিওরিটা যেই তোমার গঠন হয়ে গেল, তারপরে তোমাকে কি করতে হবে, একটা সমীকরণ তৈরি করে দিতে হবে, ঠিক আছে? বিষয়বস্তুটার উপর একটা সমীকরণ তৈরি করে দিতে হবে, একটা ইকুয়েশন ফর্ম করে দিতে হবে। সেইগুলো সবই কিন্তু লজিক্যাল ধাপে তৈরি হবে, হঠাৎ করে তৈরি হবে না। একটা বিষয়বস্তু তার কোনো প্রুফ নেই, তুমি সেটাকে লজিক লাগিয়ে দিলে সেটা কি হবে? নিশ্চয়ই হবে না। তোমাকে তার জন্য একটা ইকুয়েশন গঠন করতে হবে। ধরো ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, হঠাৎ করে তো এটা তৈরি হয়নি, আইনস্টাইনের সমীকরণ ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, তাই না? এটা একটা সমীকরণ। তাহলে এই সমীকরণ হতে অনেকদিন টাইম লেগেছে, ঠিক আছে? তাহলে এরকম ভাবে সমীকরণ ফর্ম করতে গেলে আমাদের কিন্তু আগে প্রুফ থিওরেম গঠিত হতে হবে, তারপরে ইকুয়েশন আসবে। সবই একটা লজিক্যাল ধাপে চলবে, হঠাৎ করে কিন্তু হবে না। নেক্সট দেখো, এই বিশুদ্ধ আমাদের গণিতের ক্ষেত্রে দুটো পার্ট আছে, জানো তো? তবে ম্যাক্সিমাম জায়গায় দুটো পার্ট না বলে গণিতকে অনেক সময় শুধু ম্যাথমেটিক্সই বলা হয়, কিন্তু গণিতের ক্ষেত্রে দুটো পার্ট যুক্ত আছে, একটা হচ্ছে পিওর ম্যাথমেটিক্স, একটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এখন এই পিওর ম্যাথমেটিক্স বলতে কি বোঝায়, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বলতে কি বোঝায়, আমরা একটু শর্টে জানি। দেখো, পিওর ম্যাথমেটিক্স হচ্ছে গণিতের যে সকল বিষয়বস্তুগুলো তাত্ত্বিক বা থিওরিটিক্যালি কাজ করে, ঠিক আছে? এর বাস্তব কোনো সমস্যার সমাধানের কোনো ক্ষেত্র নেই। অর্থাৎ তুমি ঘরে বসে বা ক্লাসরুমে বসে বা কোনো রিসার্চ ল্যাবে বসে তুমি কি করছো, কাজ করছো, ঠিক আছে? প্র্যাকটিক্যালি তুমি কোনো জায়গায় গিয়ে তুমি যে ক্যালকুলেশনটা করছো সেটাকে তুমি করে দেখতে পাচ্ছ না বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে যে সেটা ঠিক হবে না ভুল হবে। এবার তুমি বলবে স্যার কি করে আমি বিশুদ্ধ পিওর ম্যাথমেটিক্স কোথায় বুঝবো?
ধরো তুমি একটা অঙ্ক করতে দিয়েছি, সূত্র, তুমি একটা অঙ্ক নিয়ে তুমি কাজ করছো, যেটা বললাম a প্লাস b হোল স্কোয়ার, এরকম একটা অঙ্ক নিয়ে তুমি একটা কি করছো, ক্যালকুলেশন করছো। তোমাকে মনে করো একটা অঙ্ক দিয়েছি 11,297 তার স্কোয়ার বের করতে। তাহলে এই সূত্রের উপর তুমি কাজ করছো বসে বসে, বিমূর্ত জিনিস এটা। কিন্তু তোমাকে যদি একটা অঙ্ক দেয়া হয় যে একটা ব্রিজ করতে হবে, সেই ব্রিজে আমাদের মনে করো সাইন থিটা কস থিটা বা ট্যান থিটার অঙ্ক কাজে লাগাতে হবে। ট্যান থিটা মানে কত? সাইন থিটা বাই কস থিটা। যেখানে আমার ব্যাংকিং কোণ দেখাতে হবে, সেই ব্যাংকিং কোণের জন্য আমার একটা অ্যাঙ্গেল লাগবে। সেই অ্যাঙ্গেলটা কি হবে? থিটা অ্যাঙ্গেলে রেসপেক্টে আমাকে ভাবতে হবে, ঠিক আছে? আর এই থিটাটার আনতি বের করতে হয়, তোমরা জানো, ঠিক আছে? গণিতের ক্ষেত্রে এটাকে বলে ট্যান থিটা বের করা। তাহলে সেই যখন আমার ব্যাংকিং কোণ বের করতে হবে, তাহলে কি হলো, আমি শিখেছিলাম সাইন থিটা কস থিটা বের করা, ঠিক আছে, ক্লাস 9, 10 বা 11। সেইখানে আমাকে কি করতে হচ্ছে, অ্যাপ্লাইড ম্যাথে গেলে সেই একটা ব্রিজ তৈরি করতে গেলে আমার ইঞ্জিনিয়ারিং এ বা অ্যাপ্লাইড সায়েন্সে আমাকে কিন্তু সেই গণিতকে অ্যাপ্লাই করতে হচ্ছে, বাস্তব প্রয়োগ করে দেখাতে হচ্ছে, ঠিক আছে? এই জন্য একে বলা হয় অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তাহলে উভয় বিষয় কিন্তু যুক্তিযুক্ত চিন্তনের ফল, কিন্তু অ্যাপ্লাইড ম্যাথ আমাদের কি করে, অ্যাপ্লিকেশন করতে সাহায্য করে গণিতের, আর পিওর ম্যাথটা তার থিওরিটিক্যাল পার্সপেক্টিভ বা বিশ্লেষণ করতে সাহায্য করে। এই হচ্ছে দুটোর পার্থক্য। ভালো করে এটা জেনে যাবে, এটা থেকে প্রশ্ন অনেক সময় দেয়। নেক্সট হচ্ছে গণিতের পদ্ধতি। কি কি পদ্ধতিতে গণিত করানো যায়? একটা হচ্ছে ইন্ডাকটিভ পদ্ধতি আর একটা হচ্ছে ডিডাকটিভ পদ্ধতি। ইন্ডাকটিভ পদ্ধতি কি? ইন্ডাকটিভ পদ্ধতি মানে হচ্ছে সিঁড়ি ভাঙা, নিচের থেকে উপরে উঠছে, ঠিক আছে, জানা থেকে অজানার দিকে যাওয়া। ফ্রম নোন টু আননোন, জানা থেকে অজানা বা স্পেসিফিক থেকে জেনারেল, ঠিক আছে? আর এটা কি হবে? ডিডাকটিভটা সিঁড়ির ওপর থেকে নিচের দিকে নামা, এটা হচ্ছে ডিডাকটিভ। এটা যদি ইন্ডাকটিভ হয়, ডিডাকটিভ কি হবে? তার উল্টো হবে। তাহলে উপরের থেকে নিচে নামা, ধাঁধা দেওয়া হবে, নিচে নামতে হবে। তাহলে ফার্স্ট আমি পর্যবেক্ষণ করব, অনুমান করব, যাচাই করব, সিদ্ধান্ত করব, এটাই হচ্ছে আমাদের ইন্ডাকটিভ থিওরি। আর সিদ্ধান্ত যখন গ্রহণ করা হবে, জেনারেল একটা কনসেপ্ট গঠন করা হবে, সেটাই হচ্ছে আমাদের ইন্ডাকটিভ থিওরি। আর ডিডাকটিভ থিওরিতে কি হবে? জেনারেল থিওরি থেকে একটা স্পেসিফিক ফর্মে যাওয়া হবে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল আমাদের ক্ষেত্র, ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ পদ্ধতি, ঠিক আছে? আরো প্রচুর গণিতের পদ্ধতি আছে, হিউরিস্টিক পদ্ধতি আছে, তোমাদের কনস্ট্রাকটিভিজমটা আজকেই বলে দিলাম, ঠিক আছে? এছাড়া আরো প্রচুর পদ্ধতি আছে, এটা আমাদের থিওরি, ম্যাথমেটিক্স এর যেদিন আমরা পদ্ধতি করব সেদিন তোমাদের সাথে আলোচনা হবে আবার ফার্দার। নেক্সট চলে এসো তাহলে। এই যে গণিত, এতক্ষণ ধরে আমরা বিভিন্ন বিষয়বস্তু গণিতের আমরা জানলাম, প্রকৃতি জানলাম, ক্যারেক্টারিস্টিক জানলাম গণিতের, গণিতের বিভিন্ন ভাগগুলো জানলাম, কিভাবে গণিত পড়বো মেথড জানলাম, বিভিন্ন প্রকার গণিতের সংজ্ঞা জানলাম। তাহলে এইগুলোকে যদি আমরা একটা সামারাইজ করি বা গণিতের যদি একটা উপসংহার ড্র করি, তাহলে আমরা বুঝতে পারছি যে গণিত কি? গণিত হচ্ছে একটা যুক্তি বিশ্লেষণ, সার্বজনীন সত্যের বিজ্ঞান। গণিত শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য, তাত্ত্বিক দিক শিক্ষার্থীকে চিহ্নিত করে। এটা একটা যুক্তিবাদী বিষয়, যেখানে আমরা একটা লজিক অ্যাপ্লাই করতে পারি। বিশ্লেষণধর্মী বিষয়, গণিতের ক্ষেত্রে অ্যানালাইসিস একটা বিষয়বস্তু থাকবেই, ঠিক আছে? একটা কঠিন বিষয়বস্তুকে তুমি একবারে না বুঝতে পারলে কি করবে? একটা বড় বিষয়বস্তুকে একবারে বুঝতে পারছো না, কি করবে? গণিতের ক্ষেত্রে ভাগ করবে, খন্ড খণ্ডে ভাগ করবে। এটাকেই বলা হয় অ্যানালাইজ বা বিশ্লেষণ পদ্ধতি, ঠিক আছে? এটাকেই বলছে অ্যানালাইজ, ঠিক আছে? অর্থাৎ ভাগ ভাগ করে বোঝা এবং একটা সামারি করে একটা জেনারেল কনসেপ্ট গঠন করা, যে এইটার মানে এই হতে পারে। তোমার তো টোটাল জিনিসটার মানে জানা দরকার, কিন্তু তুমি একসাথে না করতে পারে ভাগ ভাগ করে বুঝেছো, বুঝে তুমি কি করেছো? একটা জেনারেল কনসেপ্ট গঠন করেছো, সেইটা তোমাকে টোটাল জিনিসটা বুঝতে সাহায্য করেছে। আর লাস্ট হচ্ছে সমস্যা সমাধান সক্ষম বা মানব সম্পদে পরিণত করতে সাহায্য করে, ঠিক আছে? গণিত সবসময় যেহেতু একটা রেকটিফিয়েবল, একটা সার্টেন অ্যাপ্লিকেশন বেসড, ঠিক আছে, তোমাকে যেহেতু একটা মেজার দিয়ে দেয়, একটা সুন্দর অ্যান্সার দিয়ে দেয়, সেই জন্য এটাকে সবসময় কিন্তু সমস্যা সমাধানের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়ে থাকে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এই বিষয়বস্তুগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা এক এক করে এবার করতে পারো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, যদি কোনো বিষয়বস্তু তোমরা বুঝতে না পেরে থাকো বা তোমরা যদি কোনো বিষয়বস্তু জানতে চাও, তোমরা এক এক করে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের অ্যান্সার দেব। হ্যালো স্যার। বলো। হ্যাঁ বলো। গণিত, হ্যাঁ স্যার, বলছি একটা স্লাইডে গণিতের প্রকৃতিতে দেখলাম একটা মানে ব্যক্তি নিরপেক্ষ, এই ভাষাটার মানে কি বোঝাচ্ছে? আপনি ম্যাথ দিয়ে বোঝালেন, মানে এখানে অ্যাকচুয়ালি ব্যক্তি নিরপেক্ষ মানে কি বলতে চাইছে?
দাঁড়াও 1 মিনিট, একটু স্লাইডটা বের করে নেই। কত নম্বর স্লাইড মনে আছে? প্রথম দিকে না? এই যে পেজ। ওই তো, হ্যাঁ স্যার। ব্যক্তি নিরপেক্ষ। দেখো গণিত এক একটা ব্যক্তির সাপেক্ষে কিন্তু এক এক রকম হয় না। ধরো তুমি একটা বিষয় নিয়ে কাজ করছো, ঠিক আছে? তুমি মনে করো সাপোজ ধরো এই যে অঙ্কটা তোমার দিলাম 121 স্কোয়ার। এবার একজন মনে করো ভাগ করছে, 121টাকে ভাগ করেছে 120 প্লাস 1 হোল স্কোয়ার, এইটা করে বের করছে। আর একজন মনে করো করছে 100 প্লাস 21 তার হোল স্কোয়ার, এরকম করে। তাহলে যাই বেরুক না কেন, এর ক্ষেত্রেও যে অ্যান্সার বেরোবে, এর ক্ষেত্রেও যে অ্যান্সার বেরোবে, দুটোর অ্যান্সার কিন্তু সেম বেরোবে, অ্যান্সার আলাদা বেরোবে না। তাহলে ব্যক্তির সাপেক্ষে এটা কিন্তু নিরপেক্ষ। একটা ব্যক্তি পাল্টে গেলে তার অ্যান্সারও পাল্টে যাবে ক্যালকুলেশনে, এরকম কিন্তু গণিত নয়। যেমন ধরো সাপোজ পরীক্ষায় মনে করো খাতা দেখছে একজন, ঠিক আছে? তুমি গণিত ছাড়া অন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? ধরো পরীক্ষায় দুজন পরীক্ষার্থীর খাতা একজন এক্সামিনার দেখছে, ঠিক আছে? এদের দুটো স্টুডেন্ট আছে, মনে করো স্টুডেন্ট 1, এটা মনে করো স্টুডেন্ট 2। তাহলে একজন এক্সামিনার দেখছে সেম এক্সামিনার, তাহলে সেম এক্সামিনার যখন দেখবে এভালুয়েশনটা কিন্তু ভালো হবে, ঠিক আছে? এবার ধরো স্টুডেন্ট মনে করো একজন আছে, এক্সামিনার মনে করো দুজন আছে, কি হবে? এ একরকম নাম্বার দেবে, একে জাস্টিফাই করে এ একরকম নাম্বার দেবে, তাই না? তাহলে যদি সেম থাকে, এখানে ম্যাথমেটিক্স হচ্ছে সেম, এই এক্সামিনার একজন কিন্তু ব্যক্তি দেখো আলাদা, ম্যাথ একটাই ম্যাথ আছে যেটা দুজন সলভ করছে, কিন্তু ম্যাথের যেহেতু একটা অবজেক্টিভ ধর্ম আছে, ঠিক আছে, নৈর্ব্যক্তিকতা ধর্ম আছে, দুজন করুক আর 10 জন করুক রেজাল্ট কিন্তু একটাই দেবে, ঠিক আছে? এর রেজাল্ট কিন্তু মানে ভুল হবে না, ঠিক হতে পারে বা ভুল হতে পারে। তুমি অঙ্কটা যদি ঠিক করো তাহলে তুমি ফুল মার্কস পেলে, যদি ভুল করো তুমি 0 পেলে, সেটা হতে পারে, ঠিক আছে? কিন্তু রেজাল্ট একজন করছে 1 উত্তর, একজন করছে মনে করো 10 উত্তর এসছে, আর একজন মনে করো 100 উত্তর এসছে, এরকম হবে। এবার তুমি হয়তো প্রিন্টিং মিস্টেক করলে বা তুমি লিখতে ভুল করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু উত্তর কিন্তু সেমই আসবে। এটাকেই বলা হয় ব্যক্তি নিরপেক্ষ, যেখানে যে কোনো ব্যক্তি করুক না কেন পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি হওয়ার জন্য রেজাল্ট কিন্তু ভ্যারি করে না, ঠিক আছে? ইন ম্যাথমেটিক্স ডিপেন্ডিং অন দা স্টুডেন্ট পার্টিসিপেশন বা নাম্বারস অফ স্টুডেন্ট, তোমার রেজাল্ট উইল নট বি চেঞ্জ, ঠিক আছে? এটাই হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত, যেখানে বলা হচ্ছে তোমার পার্সেন্ট ভ্যারি করে গেলেও ম্যাথের রেজাল্ট কিন্তু ভ্যারি করবে না, ঠিক আছে? আর বলো, কারোর আর কোনো সমস্যা থাকলে। স্যার বলছিলাম যে যে চাকরির পরীক্ষাগুলো আছে এমসিকিউ ছাড়া যে অন্য ম্যাথের কোশ্চেন আছে সেগুলো কি রাফ করে দেখাতে লাগবে বা অন্য কিছু স্যার? তোমার কোশ্চেনটা ঠিক বুঝতে পারলাম না বাবা, আরেকবার বলবে? মানে বললাম যে চাকরি পরীক্ষায় যে ম্যাথের কোশ্চেন আসে, হ্যাঁ, তা সেই কোশ্চেন গুলা যে আসে মানে কি ম্যাথের সম্বন্ধে আসে বা না ম্যাথ করে দেখাতে লাগে? আপার প্রাইমারিতে তোমাদের যে এটা হবে, আপার প্রাইমারিতে আমাদের 30টা কোশ্চেন, টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে। 150 নম্বরের মধ্যে দেখো আমাদের 30 নাম্বার তো ম্যাথমেটিক্স এর থাকবে। এই 30 নম্বর ম্যাথের মধ্যে 15 নাম্বার হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ যেখানে তোমাকে বিভিন্ন প্রকারের অঙ্ক করতে হবে, 15 নাম্বার তোমার পেডাগোগি, এটা দেয়ার নিয়ম। এবার কি হয়, হয়তো দেখা গেল কোনোবার হয়তো পেডাগোগি হয়তো 12-14টা দিল বা 13টা দিল, ম্যাথ হয়তো 17টা দিল, ঠিক আছে? এগুলো ভ্যারি করে, কিন্তু দুটো মিলিয়ে তোমাকে ম্যাক্সিমাম 30 দেবে। এবার কন্টেন্ট সবসময় 15 বা 10, 15 বা 17, 18 এরকম থাকতে পারে। আর পেডাগোগি থাকবে মিনিমাম 10 থেকে 12। এটা তোমার সিটেট এর পরীক্ষাতেও তাই। আমাদের আপার প্রাইমারি যেটা আমাদের তোমার নেয় WBSSC বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, সেখানেও কিন্তু আমাদের যেটা লাস্ট পরীক্ষা হয়েছিল 16, সেখানে কিন্তু এই নিয়মটাই ছিল যে পেডাগোগিক এবং তোমার কন্টেন্ট দুটো মিলিয়েই আমাদের আপার প্রাইমারি টেট হয়েছিল ম্যাথমেটিক্সে। তার মানে তোমাকে
পেডাগোগিক পেপারটাকে ভালো করে পড়তে হবে এই কারণে, কারণ এখানে সিলেবাসটা ছোট। ম্যাথমেটিক্সে দেখো প্রচুর বড় সিলেবাস, ঠিক আছে? তুমি একটা হয়তো চ্যাপ্টার করলে সেখান থেকে অঙ্ক নাই দিতে পারে, কিন্তু পেডাগোগিটা ভালো করে পড়ে রাখলে তোমার কি হবে, এখান থেকে প্রশ্নগুলো তুমি যদি সব অ্যান্সার করতে পারো, তোমার স্কোরিংটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে? অনেকে কি হয়, ম্যাথে একটু দুর্বল হয়, সবাই টাইমের মধ্যে শেষ করতে পারছে না, বা হয়তো সময় লাগছে, বড় অঙ্ক দিয়ে দিয়েছে, তখন পেডাগোগি তোমাকে কিন্তু বাঁচাবে, স্কোর করতে সাহায্য করবে, ঠিক আছে? ওই জন্য পেডাগোগি পেপার গুলো আমাদের ভালো করে পড়তে হয়। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ স্যার। বলো, আর কোনো ডাউটস? এনি ডাউটস? আচ্ছা, তোমাদের তাহলে আর ডাউটস নেই, আমি তাহলে ক্লাস কনক্লুড করছি। থ্যাংক ইউ অল। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। আগামী নেক্সট দিন আবার ওই রুটিন অনুযায়ী ক্লাস হবে। আর প্রত্যেকে যার যেমন সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকেই জয়েন করতে পারবে। আগামী 7 দিনের যে ব্যাপারটা রয়েছে সেটাতে আশা করছি কারোর সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, আর একটা যেটা পেডাগজিক্যাল ওই যে ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম যে কে একজন প্রশ্ন করলে স্যারকে, আসলে ওটা ওখানে কষে দেখাতে হবে না এ থাকবে শুধু উত্তর, তাই তো? এরকম একটা কিছু? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার যেটা বলেছেন একদমই ঠিক। ওর পাশাপাশি সবগুলো এমসিকিউ থাকবে। তো শুধু এমসিকিউটা তোমরা ওখানে তোমরা যে কোনো জায়গায় কষে করে নিতে পারো, কিন্তু উত্তরটা তোমাকে দেখাতে হবে। মানে ওখানে তোমার হচ্ছে শুধুমাত্র এমসিকিউই থাকবে, তাই তো? হ্যাঁ, একদমই সব এমসিকিউই থাকবে, ঠিক আছে? সমস্তটাই এমসিকিউ থাকবে, তোমাদের শুধুমাত্র মানে যে ম্যাথ গুলো আমরা করবো সেগুলো রাফে করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতে করতে হবে। ওখানে আলাদা করে তোমাকে করে দেখাতে হবে বা কিছু এরকম ব্যাপারটা নেই, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। গুড নাইট সবাইকে। আর এর ভিডিও নোটপত্র সমস্তটাই তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপের মধ্যে। অ্যাপটাকে ইনস্টল করো। যদি কেউ না বুঝতে পারো, সমস্যা থাকে আমাদের বলবে, আমরা ফোন করলে আমরা বলে দেবো, ঠিক আছে? গুড নাইট। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার।